কিছু কিছু ঘটনা আচমকাই আমাদের জীবনের গতিপথ পাল্টে দেয়। যেমন আজ থেকে 100 বছর আগে এক সন্ধ্যায় ডিটেকটিভ গল্প নিয়ে আলোচনা করছিল দুই বোন। ছোট বোনের দাবি ছিল আজকালকার সব গোয়েন্দা গল্পেই কে খুনি তা ঢের আগে থেকে বলে দেওয়া যায়, কিন্তু বড় বোন কিছুতেই মানতে রাজি না। অনেক বাদ অনুবাদের শেষে বড় বোন একটা আশ্চর্য বাজি ধরে ফেলল। সে বলল সে এমন একটা ডিটেকটিভ গল্প লিখবে যাতে সমস্ত ক্লু আগে থেকে পাঠকের হাতে দেওয়া থাকবে, কিন্তু কোনো অবস্থাতেই খুনি কে তা আগে থেকে ধরা যাবে না। কয়েক মাসের মধ্যে লিখেও ফেলল একটা বই, দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার্স অ্যাট স্টাইলস। 5 বছর পরে সে বই প্রকাশিত হয়। 86 বছর বয়সে মারা যাওয়ার আগে অবধি 70টির কাছাকাছি ডিটেকটিভ বই লেখেন তিনি। পৃথিবীর মোট 103টি ভাষায় অনুবাদ হয়েছে তার বই। বিক্রিত বইয়ের সংখ্যা 200 কোটিরও বেশি। জনপ্রিয়তার বিচারে অন্য কোনো সাহিত্যিক তার ধারে কাছেও আসতে পারেননি। তবে এত বড় কিছু না হলেও খুব তাড়াতাড়ি মঞ্চের নায়িকা রীতা রায়ের জীবনও পাল্টাতে চলেছে। কিভাবে জানতে হলে শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনে আগাথা ক্রিস্টির কাহিনী দি অ্যাক্ট্রেস অবলম্বনে আমাদের আজকের গল্প অভিনেত্রী। নাটক শেষ হতে হল ভর্তি হাততালির মাঝে রণজয়ের হাত দুটো স্থির হয়ে রইল। তার চোখ দুটো আকস্মিক উত্তেজনায় জ্বলে উঠছে বারবার। এতক্ষণ সেও মন দিয়ে নাটক দেখছিল। স্টেজ কাঁপিয়ে অভিনয় করছিলেন অভিনেত্রী রীতা রায়। ঘন ঘন হাততালির শব্দ সমস্তটাই তাকে লক্ষ্য করে। রণজয়ের মুখ দিয়ে অস্ফুটে কয়েকটা শব্দ বেরিয়ে এল। রীতা রায় অর্থাৎ রীতা দস্তিদার, আমাদের ছোট্ট রীতা। 10 বছর আগের এক রাতের স্মৃতি ফুটে উঠছে তার মনের গভীরে। একটা পৈশাচিক খুশির রেশ সাপের মতো উঠে আসছে তার মেরুদণ্ড দিয়ে। কয়েক মাস টাকার টানাটানি চলছিল রণজয়ের। সে নিয়ে আর ভাবার দরকার পড়বে না তার। শুধু রীতা রায়ের ঠিকানাটা জানা দরকার। একটা ছোট চিঠি পাঠাতে পারলেই মাসে মাসে টাকা নিজে থেকেই চলে আসবে তার কাছে। একটু একটু করে পর্দা নেমে আসছে স্টেজের উপরে। উঠে দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো রণজয়। মিস দস্তিদারের দরজা ঠেলে উঁকি দিল প্রমথেশ। বাইরে থেকে বার তিনেক ঠোকাঠুকির পরেও কোনো সাড়া শব্দ মেলেনি। মনে মনে সে ভেবেছিল ঘুমিয়ে পড়েছেন মিস দস্তিদার। দরজা খুলতেই কিন্তু সে অবাক হয়ে গেল। টেবিলের উপরে কনুই রেখে মাথায় হাত দিয়ে এক মনে কি যেন ভাবছেন মহিলা। চুলগুলো এমনভাবে মুখ ঘিরে রেখেছে যে ঠোঁট দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, যেন গভীর কোনো চিন্তায় ডুবে রয়েছে। প্রমথেশ একবার গলা খাঁকারি দিল। কোনো লাভ হলো না। অগত্যা সে নিচু গলায় ডাকল, ম্যাডাম শুনছেন? গলা শুনে মুখ তুললেন মিস দস্তিদার। তার চোখ দুটো আশ্চর্য রকম নিষ্প্রভ দেখাচ্ছে, যেন আকস্মিক কোনো উত্তেজনায় বাক রুদ্ধ হয়েছে তার। প্রমথেশকে একবার উপর থেকে নিচ অবধি দেখে নিয়ে বললেন, পরে এসো, এখন একটু ব্যস্ত আছি। প্রমথেশ একটু ইতস্তত করল। মেয়েটা এই নিয়ে 3 বার এলো, এবার কিছু একটা জবাব দিন। কোন মেয়ে? মিস দস্তিদার আবার মুখ নামিয়ে নিলেন। ওই যে আপনার কাছে অভিনয় শিখতে চায়। ও বলো, আমার সময় নেই। আপনি বলেছিলেন আসতে, এখন কি করে বলি সময় নেই? সে আমি কি জানি, যেভাবে হোক ম্যানেজ করো। প্রমথেশ আর কিছু বলল না। সেই একই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। দস্তিদারের সামনের টেবিলে এক গোছা কাগজ পড়ে আছে, অথচ তার কোনোটার দিকেই তাকিয়ে নেই তিনি। কপালে লম্বা কয়েকটা ভাঁজ পড়েছে।
পিছনের দেওয়ালে এক সময়কার স্টেজ কাঁপানো নায়িকা রীতা রায়ের বেশ কয়েকটা বড়সড় পোর্ট্রেট ঝুলছে। একসময় এই ছদ্মনামেই অভিনয় করতেন রীতা দস্তিদার। এখন খানিকটা বয়স হয়ে যাওয়ায় ফিল্ম লাইন থেকে অনেকটাই সরে এসছেন, বরঞ্চ এখন তার আগ্রহ স্টেজে। মিনিট খানেক সেইভাবে দাঁড়িয়ে থেকেও কোনো উত্তর না পেয়ে ধীরে ধীরে এগিয়ে এলো প্রমথেশ। টেবিলের কাগজপত্রের উপর একবার উঁকি দিয়ে দেখে নিয়ে বলল, আপনার কি হয়েছে বলুন তো? কেন? মাথা না তুলেই জিজ্ঞেস করলেন মিস দস্তিদার। হ্যাঁ, মনে হচ্ছে কোনো চিন্তায় আছে। কিছু হয়নি, মাথাটা একটু ধরে আছে, তাই ভাল লাগছে না। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়ল প্রমথেশ। তারপর বলল, মিথ্যে যদি বলতেই হয় তাহলে কনভিন্সিং মিথ্যে বলুন। এভাবে নিজের অভিনয় ক্ষমতা নাই বা অপমান করলেন। মিস দস্তিদার মুখ তুলে হাসলেন। তারপর কয়েক সেকেন্ড কি যেন ভেবে নিয়ে কাগজের বান্ডিলের ভিতর থেকে একটা ছোট কাগজ বের করে এগিয়ে দিলেন প্রমথেশের দিকে। এটা দেখো। প্রমথেশ একটু ঘাবড়ে গেছিল। কাগজটা বড় সড়ো হলে দরকারি কাগজ বলে ধরে নেওয়া যেত, কিন্তু সেরকম কিছু নয়, বরঞ্চ হাতে লেখা ছোটখাটো একটা চিঠি বলা যায়। চিঠির এক পাশে লাইন 6 লেখা, উল্টো দিকটা খালি। এক মনে লাইনগুলো পড়তে লাগলো প্রমথেশ। মিস রীতা রায়, আমাকে আপনি এক গুণমুগ্ধ ভক্ত বলতে পারেন। যদিও আমি আপনার কাজ বেশি দেখিনি, তাও বছর 10 আগে একবার লাইভ শো দেখেছিলাম। সেখানে আপনি যাকে বলে বিতর্কিত নায়িকা, মানে নাটকে আপনি বাধ্য হয়ে মুকুন্দ সেনাপতি নামে এক ব্যবসায়ীকে খুন করেন। সেই নাটকের একজন গুণমুগ্ধ ভক্ত হিসেবে আমি একবার আপনার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করি। চিঠির সাথে আমার নাম ঠিকানা লিখে দিলাম। কিভাবে এবং কোন সময় তা করা যায় জানালে খুবই খুশি হব। এটি রণজয় শাসমল। চিঠি থেকে মুখ তুলে প্রমথেশ বলল, তো এ আর এমন কি, ইচ্ছা না হলে বারণ করে দিন। মিস দস্তিদারের মুখে আবার সেই সরু হাসিটা ফুটে উঠল। তুমি বুঝলে না, নাটক ফাটক সব বাজে কথা। লোকটা সত্যি কথা বলছে। কোনটা সত্যি কথা? খুনের ব্যাপারটা। প্রায় আধ মিনিট হতভম্ব হয়ে চেয়ে থাকার পর ধীরে ধীরে কথা ফুটল প্রমথেশের মুখে। মানে আপনি? হ্যাঁ, খুন করেছিলাম বা করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু সে কথা আর কাউকে বোঝানো সম্ভব নয়। কিন্তু কেন? সে অনেক বড় গল্প, এখন বলার মতো মাথার অবস্থা নেই আমার। প্রমথেশ আবার বসে পড়ল চেয়ারে। আর একবার ভালো করে দেখে নিল চিঠিটা। সমস্ত ব্যাপারটা এখনো তার কাছে ঝাপসা হয়ে আছে। প্রায় বছর 8 হলো মিস দস্তিদারকে চেনে সে। স্টেজের বাইরে কোনোদিন যে তিনি ছড়ি ধরতে পারেন তা কল্পনা করাটাই দুষ্কর। চিঠির শেষে নামের জায়গায় একবার চোখ বুলিয়ে ঢোক গিলে সে বলল, তা লোকটাকে চেনেন নাকি? সম্ভবত মুকুন্দ সেনাপতির সেক্রেটারি ছিল। খুনটা যে আমি করেছি সে কথা একমাত্র সেই জানত। তো এতদিন ছিল কোথায়? মিস দস্তিদার কাঁধ ঝাঁকালেন। তা বলতে পারবো না, তবে কোনো না কোনো দিন যে সে আসবে সে কথা আমি আগেই জানতাম। ব্ল্যাকমেল করতে? মোস্ট সার্টেনলি। নইলে এতদিন পরে আমাকে চিঠি পাঠিয়ে সমবেদনা জানাতে চায় বলে তো মনে হয় না। প্রমথেশ আর কিছু উত্তর দিল না। সামনের টেবিলের উপর পড়ে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে মিস দস্তিদার বললেন, কি করা যায় কিছু বলতে পারো? আমি আর কি বলব, তবে এইসব লোককে টাকা দিয়ে বেশি দিন আটকে রাখা যায় বলে আমার মনে হয় না। আমারও তাই মনে হয়। সিগারেট খাবে? মাথা নাড়ল প্রমথেশ। রীতা দস্তিদার সিগারেটে একটা লম্বা টান দিলেন।
কিছুক্ষণের জন্য ভাবনাটা মাথা থেকে সরাতে চাইলেন। ও, কি যেন একটা বলতে এসেছিলে না তুমি? ওই মেয়েটার ব্যাপারে। আমার কাছে শিখতে চায়? সেরকমই তো বলছে। নিজের চেয়ারে এসে আবার বসে পড়লেন রীতা দস্তিদার। পিছনে পিঠ এলিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন সিলিং এর দিকে। তারপর আচমকা জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রমথেশ, আমাকে অভিনেত্রী হিসেবে খুব কাঁচা মনে হয় না তোমার? কই না তো। কি জানি, মাঝে মাঝে মনে হয় ভালো অভিনেত্রী হতে গেলে দামি মেকআপ আর জামা কাপড়ের বাইরেও কিছু দরকার হয়। সেটা আপনার নেই বলছেন? সিগারেটটা ফেলে দিয়ে একগাল হাসলেন রীতা দস্তিদার। তারপর কপালের উপর থেকে চুল সরাতে সরাতে বললেন, আমার বলা না বলায় কি এসে যায় বলো? লোকে কি বলছে সেটাই আসল। তারপর এত বড় একটা স্ক্যান্ডেল যদি লোক জানাজানি হয়ে যায় তাহলে। কথাগুলো বলতে বলতে থেমে গেলেন তিনি। প্রমথেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা পুলিশের সাথে যোগাযোগ করে যদি ব্যাপারটা ম্যানেজ করা যায়। না, এতটা বিশ্বাস আমি কাউকে করতে পারবো না। কোনটা যে আপনিই করেছিলেন সেটা কি প্রমাণ করতে পারবে লোকটা? মানে কাউকে শুধু অ্যাকিউজ করলেই তো আর হলো না। সেটা খুব একটা কঠিন হবে না। রণজয় শাসমল প্রমাণ না রেখে আমার সঙ্গে যোগাযোগ করার ভুল করবে বলে তো মনে হয় না। মাথা নামিয়ে বড়সড় একটা দীর্ঘশ্বাস ফেলল প্রমথেশ। তারপর নিচু গলায় বলল, তাহলে তো আর উপায় দেখছি না। মানে বলছো টাকা দিয়ে যেতে হবে? যদি পুলিশের টানাটানিতে না পড়তে চান। রীতা দস্তিদার আবার চুপ করলেন। প্রমথেশ মিনিট খানেক সেইভাবে বসে থেকে উঠে পড়ল। ধীরে ধীরে দরজা দিয়ে বেরিয়ে আসতে যাচ্ছিল, এমন সময় মিস দস্তিদার থামিয়ে দিলেন তাকে। ওই মেয়েটার নাম কি যেন বললে? নাম বলিনি এখনো। সম্প্রীতা ঘোষ। দেখতে কেমন? তা খারাপ বলা যায় না। চুলটা অনেকটা আপনার মতো। আমার মতো? ওই ধারে কাছেই আর কি। বেশ, পাঠিয়ে দাও। না থাক, আজ চলে যেতে বলছি, কাল এসব নিয়ে ভাববেন না। এই ব্যাপারটা মাথা থেকে তাড়ানো দরকার। উপরে পাঠিয়ে দাও। বেশ, তাই করছি। আর কয়েকটা ঘুমের ওষুধ জোগাড় করে রেখো তো। ঘুমের ওষুধ কি হলো? প্রশ্নটা করেই ঘুরে দাঁড়িয়েছিল প্রমথেশ। ততক্ষণে মিস দস্তিদার টাইপরাইটার টেনে নিয়েছেন। সে উত্তরের আশায় আর সেখানে দাঁড়াল না। দ্রুত পা চালিয়ে একতলায় নেমে এল। চিঠি যে একটা আসবেই সে কথা আগে থেকেই অনুমান করেছিল রণজয়। সকালের ডাকে সেটা এসে পৌঁছাতেই তার মুখটা উচ্ছ্বসিত হয়ে উঠল। এক পাশ থেকে খামটা ছিঁড়ে ফেলে ভেতরের কাগজটা বের করে আনল সে। টাইপরাইটারে প্রিন্ট করা চিঠি মন দিয়ে পড়তে লাগলো সে। মিস্টার শাসমল, আপনার যে আমার নাটক ভালো লেগেছিল সেটা জেনে খুশি হলাম। তবে আমাদের জীবনে এই এক যন্ত্রণা, এত লোকের সাথে ওঠা বসা করতে হয় যে আলাদা করে কাউকে মনে থাকে না। তবে আপনি বলছেন যখন, আজ 9টা নাগাদ চলে আসুন আমার বাড়িতে। আমি অপেক্ষা করব। ইতি মিস রীতা দস্তিদার। চিঠিটা পড়ে একটা চেরা হাসি খেলে গেল রণজয়ের মুখে। বেশ কায়দা করে লেখা চিঠিটা, সরাসরি কিছু স্বীকার করা নেই। আবার ঘটনাটা যে তার বিলক্ষণ মনে আছে সেই ইঙ্গিতও দেওয়া আছে চিঠিটায়। টাকার অঙ্কটা নিয়ে এখনো মনস্থির করেনি রণজয়। রীতা দস্তিদারের ব্যাংকে আর লকারে ঠিক কটা টাকা আছে সেটা খোঁজ নিয়ে রাতে যেতে হবে। মনটা বেজায় খুশি হয়ে উঠল তার। রাত ঠিক 9টা নাগাদ দস্তিদারের বাড়ির সামনে হাজির হল রণজয়। চারপাশটা একবার ভালো করে দেখে নিল। এই সময়ে রাস্তাঘাটে খুব একটা বেশি লোকজন থাকে না। বাইরের দরজা খুলে বাগান পেরিয়ে ভিতরে ঢুকে এলো সে। সমস্ত বাড়ির একটা জানলাতেও আলো জ্বলছে না।
ভিতর থেকে কোনো শব্দ আসছে না। বাইরের দরজাটা ভালো করে দেখে নিয়ে কলিং বেলটা খুঁজে পেল রণজয়। সেটাই চাপ দিতে মিনিট খানেক পরে অ্যাপ্রন পরা এক মহিলা দরজা খুলে দিলেন। জামা কাপড় দেখে রণজয় বুঝল ইনি রীতা দস্তিদারের রাঁধুন। কাকে চাই? একটু ইতস্তত করল না রণজয়। মিস দস্তিদার নেই? ম্যাডাম 10 মিনিট আগে বেরিয়েছেন। আসলে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। বসুন তবে। আর কথা বাড়ালো না রণজয়। ঘরের ভিতরে ঢুকে একটা সোফার উপর সে বসে পড়ল। ঘরে একটা হালকা পাওয়ারের বাল্ব জ্বলছে। একদিকে গোটা দেওয়াল জুড়ে ঝুলছে বড় বড় পর্দা। ঘড়ির খচ খচ শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। মনে মনে সে আর একবার হিসেব করে নিল। একেবারে সমস্ত টাকাটা চাওয়ার মানে হয় না। মুরগি তো তার হাতেই আছে। ধীরে ধীরে সোনার ডিম আদায় করতে হবে। রীতা দস্তিদার আগেও খুন করেছে। আর একটা খুন করতে খুব যে তার হাত কাঁপবে তা তো মনে হয় না। তবে সে ব্যবস্থাও সে করে এসছে। তার তেমন কিছু হলে খুনের সমস্ত প্রমাণ পুলিশের কাছে নিজে থেকেই পৌঁছে যাবে। হঠাৎ ঘরের চারিদিকে তাকাতে কেমন যেন অস্বস্তি হলো রণজয়ের। মনে হলো ঘরে যেন সে একা নয়, অন্য কেউ লুকিয়ে নজর রাখছে তার উপর। ব্যাপারটা মাথা থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু আশ্চর্য একটা সন্দেহ এসে চেপে ধরল তাকে। তাহলে কি রীতা দস্তিদারের কোনো চাল এটা? বাড়িতেই থেকে কোনো ফোন দিয়ে এঁটেছে সে? অস্বস্তিটা কাটাতে উঠে পড়ল রণজয়। পায়চারি করে ঘরটা ঘুরে ফিরে দেখতে লাগল। না, সন্দেহজনক কিচ্ছু চোখে পড়ছে না। ঘরের বড় আলোটা জ্বালানোর চেষ্টা করল সে, কিন্তু সেটা চলল না। আচমকা উড়ন্ত পর্দাগুলো চোখে পড়তেই তার অস্বস্তিটা বেড়ে উঠল। বাইরের রাস্তা থেকে একটা মিহি আলো এসে পড়েছে পর্দাগুলোর উপরে। সেই আলোতেই একটা মানুষের শরীরের আউটলাইন দেখতে পেল সে। একটা পাথরের মতো নিশ্চল ছায়া। এক পা দুপা করে এগিয়ে গেল সেদিকে রণজয়। ব্যাপারটা একেবারেই ভালো লাগছে না তার। কিছু একটা ফন্দি এঁটেছে রীতা দস্তিদার। এটা হয়তো তারই একটা অংশ। পর্দাটা একটু সরাতেই শিউরে উঠল রণজয়। হ্যাঁ, একটা মানুষ, মহিলা, হাত দুটো গলার কাছে রেখে শুয়ে আছে। অন্ধকারেও মৃতদেহটা চিনতে পারল রণজয়। চোখে পড়ল মৃতদেহের গলা জড়িয়ে আছে একটা নাইলনের দড়ি। সম্ভবত সেটা দিয়েই শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে তাকে। কিন্তু কেন? উদ্দেশ্য কি এ খুনের? আরো খানিকটা এগিয়ে আসতেই অবাক হয়ে গেল রণজয়। না, মৃতদেহটা রীতা দস্তিদারের নয়। অনেকটা তার মতো দেখতে হলেও এই মেয়েটাকে আগে কখনো দেখেনি সে। মেয়েটার গলার কাছে নাইলনের দড়িটা বেগুনি বৃত্ত তৈরি করেছে। সমস্ত মুখ রক্তশূন্য ফ্যাকাশে হয়ে আছে। নাকের কাছে হাত রেখে নিশ্চিত হলো রণজয়। শ্বাস প্রশ্বাস চলছে না, কিন্তু পিছন থেকে একটা চাপা আর্তনাদের শব্দ হতেই ফিরে তাকায় রণজয়। একটু আগে যে পরিচারিকা তাকে দরজা খুলে দিয়েছিল সে এসে দাঁড়িয়েছে ঘরের ভিতরে। তার বিস্ফারিত চোখ এক দৃষ্টে চেয়ে আছে রণজয়ের হাতের দিকে। হাত দুটো এখনো ধরে আছে মৃতদেহের গলার দড়িটা। খুন? আপনি দিদিকে? ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে সে। না, বিশ্বাস করুন, আমি করিনি। আমি খুন করিনি। রণজয় থেমে যায়। একটা অদ্ভুত সম্ভাবনার কথা ভেসে ওঠে তার মাথায়। ইনি আপনার মালকিন নন।
ইনি অন্য কেউ, অন্য কেউ। উনি দিদির বন্ধু। আজ বেরিয়ে যাওয়ার আগে ওর সাথে কথা কাটাকাটি হচ্ছিল দিদি। এতক্ষণে রণজয়ের নার্ভগুলো শক্ত হতে শুরু করেছে। ফাঁদে ফেলা হয়েছে তাকে। সে শুধু ব্ল্যাকমেল করতে চেয়েছিল, এখন খুনের খাড়া ঝুলছে তার ঘাড়ে। সে যে সত্যি খুন করেনি তা কোনোভাবেই প্রমাণ করা সম্ভব নয়। মার্ডার ওয়েপন, সাক্ষী সবকিছু সাজিয়ে রেখে গেছে রীতা দস্তিদার। এই সমস্তটাই একটা নাটক, অথচ এই নাটক থেকে পালানোরও উপায় নেই তার। এতক্ষণে মহিলার কাঁপা কাঁপা হাত একটু একটু করে এগিয়ে গেছে ঘরের কোণে রাখা টেলিফোনের দিকে। ব্যাপারটা চোখে পড়তেই হঠাৎ রণজয়ের মাথায় বুদ্ধি খেলে যায়। একটা খুনের দায় যখন তার মাথায় চাপবে, তখন সত্যিকারের খুন করতে অসুবিধা কোথায়? ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে। পকেট থেকে বের করে আনে 5 ইঞ্চি লম্বা একটা পিস্তল। আত্মরক্ষার্থেই আজ এটাকে এনেছিল সে। ধীরে ধীরে পিস্তলটা মহিলার দিকে তুলে ধরে রণজয়। এর আগে সে খুন করেনি কোনোদিন। দুবার হাত কেঁপে ওঠে তার। এতক্ষণে একটু একটু করে পিছিয়ে যেতে শুরু করেছেন মহিলা। রণজয় বন্দুক চালানোর আগেই পাশের ঘরের দরজা খুলে ফেলেছে সে। বন্দুক নামিয়ে নেয় রণজয়। গুলি চালিয়ে লাভ হবে না, উল্টে শব্দে আশপাশের বাড়ির লোক ছুটে আসবে এখানে। তাতে পুলিশ আসার আগেই সরে পড়তে হবে তাকে। কোন রকমে পিস্তলটা আবার পকেটস্থ করে দৌড়ে বাইরে বেরিয়ে এলো সে। ভিতর থেকে সেই মহিলার আর্ত চিৎকার শোনা যাচ্ছে। খুন 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 করে পালাচ্ছে, বাঁচাও, খুন। কান দিল না রণজয়। এখান থেকে জাহাজ ডক বেশি দূর নয়। সেখানকার কিছু লোকজনের সাথে চেনা জানাও আছে তার। কোন রকমে একবার রাতের জাহাজে উঠে পড়তে পারলেই পুলিশের হাতের বাইরে চলে যাবে সে। প্রাণপণে দৌড়াতে লাগলো রণজয়। সকালে অফিস বেরোনোর আগেই প্রমথেশের ল্যান্ড ফোনটা বেজে উঠল। সে দ্রুত পায়ে উঠে এসে কানে দিল ফোনটা। তাড়াতাড়ি আমার অফিসে চলে এসো। রীতা দস্তিদারের গলা পেয়ে একটু চমকে গেছিল প্রমথেশ। এত সকালে সাধারণত ফোন করেন না তিনি। এখন কেন? ওই যে মেয়েটা সম্পূর্ণ ঘোষ নাকি না? সম্প্রীতা ঘোষ। হ্যাঁ, রেজিস্টারে ওর নামটা লিখে দাও, কাল থেকে ট্রেনিং শুরু হবে। বাবা, হঠাৎ আপনারা তো দয়া। না না, দয়া নয়, কৃতজ্ঞতা বলো। আমি কাল বলেছিলাম মরার অ্যাক্টিং করতে হবে, এত কনভিন্সিং করেছে যে কি বলবো। প্রথমেই মরা কর্ণাটক। হ্যাঁ, নাটকই বলা যায়। এত ক্লান্ত জীবনে লাগেনি আমার। রাতে এত ঝামেলা গেছে যে জানতাম ঘুম আসবে না। অগত্যা ঘুমের ওষুধ সহায়। এখনো অ্যাপ্রনটা পর্যন্ত ছাড়তে পারিনি। কিসের অ্যাপ্রন? সে পরে বলবো। ফোনটা রেখে দিতে যাচ্ছিল প্রমথেশ। হঠাৎ কি যেন মনে পড়তে থেমে গিয়ে বলল, ও আচ্ছা, কাল কথাটা আপনাকে বলা হয়নি। মেকআপটা বড় কথা না, আপনি সত্যিই বড় মাপের অভিনেত্রী। ফোনের ওপাশ থেকে হেসে উঠলেন রীতা দস্তিদার। হ্যাঁ, সে আমি জানি। আমাদের রক্তাক্ত অতীতকে আমরা মুছে ফেলতে পারি না, বড়জোর সরিয়ে রাখতে পারি। তাও যদি কখনো অতীত ফিরে এসে বর্তমানে হানা দেয়, তাহলে তাকেও আমরা সরিয়ে ফেলতে পারি আমাদের কাজ দিয়ে। কোনো জ্ঞানী ব্যক্তি বলে গেছিলেন, ইটস নট হু আই অ্যাম আন্ডারনিথ, বাট হোয়াট আই ডু ডিফাইন্স মি। শুনছিলেন আগাথা ক্রিস্টির কাহিনী অবলম্বনে মিডনাইট হরর স্টেশনের গল্প অভিনেত্রী। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।